নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রথমেই বলি, ব্যক্তিগত কারণে প্রায় 3 মাস আমরা কোনো গল্প আপলোড করতে পারিনি। গল্প আপলোড হওয়ার বিলম্ব হওয়ার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। দয়া করে আমাদের মার্জনা করে দেবেন এবং আগের মতোই আমাদের পাশে থেকে আমাদের উদ্বুদ্ধ করবেন, এই আশা রেখে আজকের গল্প শুরু করছি। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ এক ভৌতিক ছোট গল্প, গঙ্গাধরের বিপদ। এই গল্পে বর্ণিত কোনোরকম লৌকিক ও অলৌকিক ঘটনা বা কোনো রকম মাদক দ্রব্য ব্যবহারের পক্ষপাতিত্ব আমরা করি না। উল্লিখিত গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। আজকে আমরা গল্প শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্রের কণ্ঠে আমি সুন্দর। তো চলুন এখন আমরা শুনে নিই গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার ওপর ব্যবসায়ী কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমাস্তা ভাড়া নিতে আসবে। ভাড়া দিতে হবে বলে শাসিয়েও গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খাঁ, পেশোয়ারি মুসলমান, মেটিয়াবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক হলো গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিন্তে সে মেটিয়াবুরুজেই রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটিয়াবুরুজে গিয়ে খোদাদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বের করতে, টাকা নিতে, গল্পগুজব করতে বেশ দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, তাই হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, এই সাহেব, ইধার শুনিয়ে তো জেরা। সন্ধে হয়ে গেছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ কিছু অন্ধকার। স্থানটা নির্জন, তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না তা নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে। মুখটা ভালো দেখাও যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল?
লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা কিছু হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেইখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দিব আপনাকে। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো এ ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশী জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সে কি করিতে দিব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারিনি, পুলিশের ভয় তো আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা মামার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তুর হবে। লোকটির গলার সুরে এমন একটা কি শক্তি ছিল যে গঙ্গাধরের মন খানিকটা ভিজেও গেল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় মানুষ হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়ে ছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এইদিকে ওদিকে যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃত আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, রাত হো গিয়া, অনেক দূর জানা হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বললে, আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূরে গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা ডাঙার কাঁধার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও অনেক দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করে বসল। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে খবর দেবে ভেবে যদি থাকো তবে ভালো হবে না, জেনে রেখো। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? হ্যাঁ? লোকটার চোখের চাউনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে এত দূর আসা একদম উচিত হয়নি। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেছে তখন আর ছাড় কি আছে? বিশেষত সে ভয় যে পেয়েছে এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই, কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় কি থাকবে? অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল।
গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ পর্যন্ত নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে, সামনের দোরটা মাঝে মাঝে উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা যখন সঙ্গে আছে? সে তো আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার ওপর ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটার কথায় সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এবং এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাহকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক টিপ টিপ করছে। এই অন্ধকার গুদামঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে। সেই ফন্দিতেই এতদূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান ডেকেছিল। কে জানে খোদাদত্ত খাঁয়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা এক প্রকার অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের ভেতর ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিচ্ছুটি নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। এরকম একটা ভ্যাপসা গন্ধ গুদাম ঘরের মেঝেটা স্যাঁতস্যাঁতে। কতকাল এর মধ্যে যে মানুষ ঢোকেনি তার কোনো ইয়ত্তা নেই। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে আর যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো। কেমন যেন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কীরকম ভয়? আর গুদামঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বয়ে যাচ্ছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই আধো অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে। খাঁ সাহেব বললে, তুমি কালা নাকি? এতক্ষণ ধরে বলছি, শুনতে পাচ্ছ না? কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মুঢের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাসুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারাটা দেহ যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণয়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু না, পেরে উঠছে না। তার চোখের সেই বিজিত হতাশ দৃষ্টিতে গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতির দেহের আর কিছুই অবশিষ্ট রইল না, সব ভেঙে গেল।
ঘুরিয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিকই ছিল, কানা করিও খোয়া যায়নি। তবে শরীর শুধরে উঠতে বেশ কিছুটা সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটিয়া বুড়ুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি কি ঘটেছিল সেই সব কথা বলল। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ফিরেছিল। সেখান থেকে রাতারাতি সব সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে তার শর্ট ছিল। কোথায় সে মাল রাখতো তা কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়। কে বা কেন তাকে খুন করলো তাও জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর লুকোনো কোকেনের বাক্স রয়েছে দোচখের বোঝা। তা বাবু, গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের বারবার মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য কি এতদিনেও বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন।